রনি অফিস থেকে ফিরতেই শারমিন আনন্দিত হয়ে বলল, আপু কিছুক্ষণ আগে ফোন করেছিল, শুক্রবারে আমাদেরকে তাদের বাসায় দাওয়াত দিয়েছে, নতুন বাসায় উঠেছে বলে আমাদেরকে যেতে বলল। তুমি কি বলো, যাবে না? শারমিনের বড় বোন শাপলা খুবই অহংকারী টাইপের মানুষ, তাই শাপলাকে একদমই পছন্দ করে না রনি। রনি এখন শাপলার বাসায় যাবার জন্য হ্যাঁ বলবে নাকি না বলবে বুঝতে পারছে না। রনিকে চুপ থাকতে দেখে শারমিন জিজ্ঞেস করল, তোমার কি আপুদের বাসায় যাওয়ার ইচ্ছা নেই? দেখো অনেক দিন ধরে আপুদের বাসায় যাই না। সে যেমনই হোক তবু তো আমার বড় বোন, আর মানুষ সবসময় তো এক থাকে না, হয়তো আপুর ভিতরে পরিবর্তন এসেছে। চলো একবার যেয়ে দেখি, সে যদি আগেরবারের মতো আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে তাহলে আমরা এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে চলে আসব। তোমাকে কথা দিলাম, পরবর্তীতে জীবনও আর তার বাসায় পা রাখবো না। আচ্ছা ঠিক আছে, তোমার আপু যদি আমাদেরকে অপমানজনক কোনো কথা বলে তাহলে কিন্তু আর কখনোই তাদের বাসায় যাব না। মনে থাকে যেন, আমি সৎ পথে রোজগার করে খাই, কারো কথা শোনার পাত্র আমি নই। তাহলে যাবে তো? যাব, তবে খালি হাতে তো যাওয়া যাবে না। তোমার বড়লোক বোন জামের বাসা। আপু মিষ্টি অনেক পছন্দ করে, মিষ্টি নিয়ে যাব, সেটাই ভালো হবে। শুক্রবার দিন দুপুরে রনি আর শারমিন বড় বোন শাপলার বাসায় আসলো। শাপলা দরজা খুলে দিয়ে ছোট বোন আর ছোট বোনের জামাইকে দেখে খুশি হওয়ার ভান করে বলল, যাক বাবা তোমরা এসেছো। কি আর করব বলো, তোমার দুলাভাই বিজি, তোমাদেরকে বাসায় গিয়ে দাওয়াত দিতে পারে নাই। আমি ফোন করে তোমাদের দাওয়াত দিলাম, তাই তোমার দুলাভাই বলতেছিল তোমরা হয়তো রাগ করে আসবে না। আরে আপু কি যে বলেন, আমাদের আবার রাগ? আপনাদের মতো মানুষ আমাদেরকে ফোন করে আসতে বলেছেন, এটাই অনেক বেশি। আপনার বোন তো অনেক খুশি হয়েছে, তাই তো চলে আসলাম। তোমাদেরকে মিষ্টি নিয়ে আসতে কে বলেছে? ফ্রিজে অনেক মিষ্টি রাখা আছে, শুধু শুধু মিষ্টি নিয়ে আসলে। আপু আমি জানি তুমি মিষ্টি অনেক পছন্দ করো, তোমাদের বাসায় সবসময় মিষ্টি থাকে, তবুও নিয়ে আসলাম। দুলাভাই কোথায়? এই তো শালিকা, এই যে আমি। তোমরা কেমন আছো? তোমাদের তো কোনো খোঁজ খবরই নাই, আমাদেরকে একেবারেই ভুলে গেছো। না দুলাভাই, ভুলে যাই নাই। আচ্ছা ঠিক আছে, পরে গল্প করা যাবে, আসো আগে সবাই লাঞ্চ করে নিই। সবাই একসঙ্গে বসে খাবার খাচ্ছে। খাবার খেতে খেতে শাপলা বলল, তোমাদের বাসায় তো সবসময় এত ভালো খাবার খাওয়া হয় না, তাই তোমাদের জন্য আজকে এত কিছু রান্না করেছি, ভালো করে পেট ভরে খাও। শাপলার এরকম কথা শুনে রনি শারমিনের মুখের দিকে তাকালো। তখন শারমিন বলে উঠল, আমরা ভালো কিছু খাই কি না খাই সেটা তুমি কিভাবে জানো? তোমাদের বেশি টাকা বলে কি মনে করো শুধু তোমরাই খাও, আমরা খেতে পারি না? খাবার খাইয়ে অপমান করার জন্য কি দাওয়াত দিয়ে নিয়ে এসেছো? আরে কি বলিস, অপমান করার জন্য নিয়ে আসবে কেন? নতুন বাসায় উঠেছি, দামি দামি আসবাবপত্র কিনেছি, এগুলো দেখানোর জন্যই তোদেরকে মূলত দাওয়াত করা, খাবার খাইয়ে অপমান করার জন্য না। আরে বাদ দাও তো, খাবার সময় বেশি কথা বলো না। শারমিন, রনি, তোমরা আপুর কথায় কিছু মনে করো না, খাবার খাও। হ্যাঁ, ভালো কিছু খেতে পারি না, আজকে পেট ভরে খেয়ে যাব। খাবার খাওয়া শেষ হলে ফাহিম শারমিন রনি বসে গল্প করছিল। শাপলা এসে বলল, শারমিন যাবার সময় মিষ্টিগুলো নিয়ে যাস, আমাদের ফ্রিজে অনেক মিষ্টি রাখা আছে, সেগুলো খেয়ে শেষ করতে পারি না, আর এগুলো তো কম দামের মিষ্টি, আমরা এমন মিষ্টি খাই না। রনির আর সহ্য হলো না, সে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমাদেরকে অপমান করার জন্য আপনার বাসায় নিয়ে আসছেন, নিজেকে কি মনে করেন? আপনার স্বামী বেশি টাকা ইনকাম করে বলে আপনার অনেক অহংকার, তাই না? কিন্তু ফাহিম ভাই কীভাবে যে টাকা ইনকাম করে সেটা আমার জানা আছে। আমিও যদি ফাহিম ভাইয়ের মতো টাকা নিতাম তাহলে আমার অবস্থা আপনাদের মতো থাকতো। আমি হারাম খেতে চাই না, যেভাবে আছি অনেক সুখে আছি। তুমি জানো আমি ঘুষের টাকা খাই? না জেনে শুনে কথা বলবে না, আমার পজিশনে আসতে পারবে না, তাই হিংসে করে আজে বাজে কথা বলো। আমার বাসায় এসেছো বলে সহ্য করছি, না হলে আমার কথা শুনে সহ্য করতাম না। সত্যি কথা শুনতে সবারই খারাপ লাগে। চলো শারমিন, আর এক মুহূর্ত এখানে থাকবো না। তোমাকে আমি বলেছিলাম না এটা কখনো ভালো হবে না? বোনের কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে চলে আসলে। দেখলো তো, কয়লা ধুলে ময়লা যায় না। আসলে তোমার মতো ছোট লোক আমার বাসায় দাওয়াতের যোগ্যতাও রাখে না। দুলাভাই, ছোট লোক রনি না, ছোট লোক হলেন আপনি। আপনার বেশি টাকা থাকতে পারে, কিন্তু আপনার মন মানসিকতা এখনও রনির মতো হতে পারেনি। আপনি আর আপনার স্ত্রী অহংকারী মানুষ, দেখবেন একদিন একদিন এই অহংকারের পতন হবে। অবৈধ টাকা চিরকাল থাকে না। শারমিনের কথা শুনে শাপলা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তোর মতো শকুনের দোয়ায় আমাদের কিছু হবে না, যা যা আমাদের বাসা থেকে বের হয়ে যা। তোমাদের এই অপমানের কথা সারা জীবন মনে থাকবে, কখনো ভুলবো না। কথাটা শেষ করে শারমিন আর রনি বের হয়ে গেল বাসা থেকে। কিছুদিন পর ফাহিম পুলিশের কাছে গ্রেপ্তার হলো ঘুষ খাওয়া এবং সরকারি টাকা আত্মসাৎ করার অপরাধে, এবং তাদের সম্পদের সবকিছুই বাজেয়াপ্ত করা হলো সরকারিভাবে। অসহায় হয়ে পড়ল শাপলা। সে তার দেবরের কাছে সাহায্য চাওয়ার জন্য বারবার কল করে যাচ্ছে। শাপলা দেবর মানিক বিরক্ত হয়ে কল রিসিভ করে বলল, ভাবি, আমি আপনাকে সেদিনই বললাম আমি আপনাদের পাশে দাঁড়াতে পারবো না। ভাইয়া যে অপরাধ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে।
আর ভাইয়ের সাথে সাথে আপনিও অপরাধী, কারণ ভাইয়া যখন অবৈধ টাকা এনে বাসায় রাখত আপনি খুশি হয়ে সেগুলো নিয়ে বিলাসবহুল জীবনযাপন শুরু করেছেন। আপনি কখনো নিষেধ করেননি অবৈধ পথে টাকা কামাতে। বেশি লোভের কারণে আজকে আপনাদের এই অবস্থা হয়েছে। তাই বলে কি তোমার ভাই জেলে পচে মরবে? তাকে ছাড়ানোর ব্যবস্থা করা লাগবে না? আপনি করতে পারলে করুন, আমি আপনাদের জন্য কিচ্ছু করতে পারবো না। মানিক ফোন রেখে দিল। শাপলা অসহায় বোধ করছে। এতদিন তার পাশে যত বন্ধুবান্ধব ছিল সবাই তাদের কাছ থেকে নাক ছিটকে দূরে সরে গিয়েছে। শাপলা আর ফাহিম টাকার অহংকারে আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করেনি। উচ্চ শ্রেণীর মানুষের সাথে মিশতে চেষ্টা করেছে। সেই উচ্চ শ্রেণীর মানুষই এখন তাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। আত্মীয়দের কাছে সাহায্য চাইলে এখন আত্মীয়রাও তাকে সাহায্য না করে বিনিময়ে কথা শুনিয়ে দিচ্ছে। তাই শাপলা রনি আর শারমিনের কাছে সাহায্য চাওয়ার জন্য আসলো। কলিং বেলের শব্দ শুনে শারমিন দরজা খুলে দিয়ে দেখলো শাপলা দাঁড়িয়ে আছে। আরে ম্যাম, আপনি আমার বাসায়? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি আবার তোর ম্যাম হলাম কবে? যেদিন থেকে আপনি অনেক বড়লোক অহংকারী হয়ে গেছেন সেদিন থেকে। আপনি এখন আর আমার বোন নেই। আপনি যদি আমার বোন হতেন সেদিন আপনার বাসায় দাওয়াত করে নিয়ে আমাকে এবং আমার স্বামীকে এভাবে অপমান করতে পারতেন না। আমাকে দরজায় দাঁড় করিয়ে রাখবি, ভেতরে আসতে দিবি না? ও আচ্ছা, ভেতরে আসুন। আপনার মতো বড়লোক মানুষ কোথায় বসবে এটাই তো বুঝতে পারছি না। আমাদের কম দামি সোফা, এখানে কি আপনি বসতে পারবেন? এখন তোমার বোন বসতে পারবে, সব জায়গায় বসতে পারবে, কারণ সে বিপদে পড়ে এখানে এসেছে। না হলে তার মতো মানুষ আমাদের গরিবদের বাসায় আসতোই না। তোমরা আমাকে আর লজ্জা দিও না। আমি এতদিন যা করেছি তা খুব অন্যায়। আমাকে তোমরা ক্ষমা করে দাও। বুঝেছি আপন মানুষদের সাথে খারাপ ব্যবহার করে আমি কতটা ভুল করেছি। প্লিজ রনি ভাই, তোমার দুলাভাইকে ছাড়ানোর ব্যবস্থা করো। আমি কিভাবে ব্যবস্থা করব? আমার তো আর আপনাদের মতো বড় বড় মানুষদের সাথে হাত নেই। আমি তো আর টাকাওয়ালা মানুষ না, সামান্য বেতনে চাকরি করি, দুবেলা দুমুঠো খাই। আমি পারবো না এমন ঝামেলা নিজেকে জড়াতে। তোমরা যদি সাহায্য না করো আর কে করবে? তুমি আমার আপন বোনের জামাই, তুমি অন্তত মুখ ফিরিয়ে নিও না। আপনার কথায় হাসি পাচ্ছে। আমি আপনার আপন বোন এটা এতদিনে মনে পড়েছে? যখন অপমান করতেন, তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলতেন, তখন মনে ছিল না? আপনার মতো মানুষদের সাথে এমনই হওয়া উচিত। কি বলেছিলেন? দুলাভাই ঘুষ খায় না? তাহলে এখন কেন জেল হাজতে আছে? আপনাদের শাস্তি হওয়াটাই কাম্য। টাকার অহংকারে নিজের রক্তের সম্পর্ক ভুলে গিয়েছিলেন, তাদের সাথে খারাপ ব্যবহার করেছিলেন। যান, সেই টাকার জোরে আপনার স্বামীকে ছাড়িয়ে নিয়ে আসেন। আর এখানে এসে আকুতি মিনতি করছেন কেন? আপনার মতো কোটিপতির স্ত্রী আমাদের মতো গরিবের কাছে সেভাবে আকুতি মিনতি করছেন শুনলে মানুষ হাসবে। প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমাকে ফিরিয়ে দিস না। আমাদের কিছু করার নেই, আপনি এখন আসতে পারেন। ভাই রনি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। সরি, আপনি আসতে পারেন। শাপলা বুঝতে পারলো সে এতদিন সবার সাথে যা ব্যবহার করেছে সেগুলো ফেরত পাচ্ছে। অর্থের অহংকারে আত্মীয় স্বজনকে পর করে দিয়েছিল। ভেবেছিল কখনো কারো দরকার পড়বে না, কিন্তু এখন যখন আত্মীয় স্বজনদের দরকার পড়ল সবাই শাপলার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। বিষণ্ণ মন নিয়ে শাপলা বের হয়ে গেল রনির বাসা থেকে। টাকা পয়সা এবং পরিস্থিতি সবসময় একরকম থাকে না। আজকে যে বাদশা, কালকে সে পথের ফকিরও হতে পারে। তাই মানুষের সাথে এত খারাপ ব্যবহার করা উচিত না।